আচ্ছা, এই ম্যাথটা একটু ঝামেলার, একটু জটিল, বাট আমি তোমাদেরকে বুঝাইলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা। হ্যাঁ স্যার, একটা জিনিস দেখো, ধরো তুমি কনসেপ্ট, যেমন আমি সিম্পলি একটা কথা বলি, এই ম্যাথটা বোঝানোর আগেই আমি কথাটা বলি, রেকর্ড হচ্ছে। দেখো, এই ম্যাথটা যখন আমরা করতে যাব, হ্যাঁ, তখন আমরা কিছু প্রবলেমে পড়তে পারি। তো আমি এই প্রবলেমগুলো সম্পর্কে আগে ভাগে তোমাদেরকে একটু ওয়ার্ন করে নিই। তুমি একটা জিনিস খেয়াল করো তো স্যার, এই যে যন্ত্রপাতির বিষয়টা, এটা আমার বইয়ের ম্যাথ, তো মানে আমি যে বইটা লিখছি ওইটার ম্যাথ, এই কারণে এখানে নোট টোটগুলো সলিউশনে দেয়া আছে। তোমরা আবার এগুলো দেখে কনফিউজড হও না। হ্যাঁ, ওই আমি যখন তোমাদের পিডিএফটা দিব তখন তোমরা বুঝতে পারবে। এখানে দেখো, যন্ত্রপাতি আমাদের এই বছরে কত ছিল? যন্ত্রপাতি এই বছর কত? 1 লাখ। সরি, এই বছর না, গত বছর কত ছিল? 1 লাখ। এই বছর কত? তো আমরা বুঝতে পারলাম যে যন্ত্রপাতি কি হলো, বৃদ্ধি পেল। কত বৃদ্ধি পেল? 50,000। তার মানে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? যন্ত্রপাতি ক্রয়, তাই না বলো? তো আমরা কিন্তু আর্থিক অবস্থার বিবরণী থেকে এই ইনফরমেশনটাই পেলাম যে যন্ত্রপাতি 1 লাখ থেকে বেড়ে 1,50,000 হয়েছে। তো যন্ত্রপাতি নামক সম্পদটা এমনি এমনি তো আর বাড়ে নাই, অবশ্যই এটা বেড়েছে কিসের কারণে? ক্রয় করার কারণে। আমরা যন্ত্রপাতি ক্রয় করেছি। কত ক্রয় করেছি? 50,000 ক্রয় করেছি। কিন্তু আমি তোমাদেরকে আরও একটা কথা বলছিলাম যে বিনিয়োগের আইটেম বা অর্থায়নের আইটেমগুলোকে আমরা অন্ধভাবে বিশ্বাস করব না। আর্থিক অবস্থার বিবরণী দেখে আমরা ওদেরকে কি করব না, নগদ প্রবাহ বিবরণীতে বসাবো না। আমরা ওদেরকে কি করব? ক্রস চেক করব। কি করব? ক্রস চেক করব। না করলে কি ধরাটা খাবা, কি বাসটা খাবা জানো? এই যে দেখো, তোমরা সবাই বলতেছো যে আর্থিক অবস্থার বিবরণ অনুযায়ী আমরা যন্ত্রপাতি ক্রয় করেছি কত টাকার? 50,000 টাকার। সো এটা বিনিয়োগে যাবে, যন্ত্রপাতি ক্রয় 50,000 নেগেটিভ আকারে, এই তো। আচ্ছা, এবার আসলে আমরা একটু ক্রস চেক করি সমন্বয়ের মধ্যে এই যন্ত্রপাতি নিয়ে কিছু বলছে কিনা। দেখো, সমন্বয়ের মধ্যে যন্ত্রপাতি নিয়ে বলছে, এই যে 5 নাম্বার সমন্বয়টা, 5 নাম্বার সমন্বয়ে কি বলছে? 50,000 টাকা মূল্যের একটি যন্ত্রপাতি যার পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ 5,000 টাকা, যা 55,000 টাকায় বিক্রি করা হয়েছে। বলো, আমরা বলতেছি 50,000 টাকার যন্ত্রপাতি কি করছি? ক্রয় করছি। আর্থিক অবস্থার বিবরণী অ্যানালাইসিস করে আমরা কোন সিদ্ধান্তে পৌঁছাইলাম? যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে কত টাকার? 50,000 টাকার। আর সমন্বয় বলতেছে যন্ত্রপাতি বিক্রি করা হয়েছে 50,000 টাকার। বলো, মানে একটা যন্ত্রপাতি যার ক্রয় মূল্য কত? 50,000 টাকা, আমরা এটাকে বিক্রি করেছি কত টাকায়? 55,000 টাকা। মানে বিক্রি করে আমরা পেয়েছি কত? 55,000, বাট ওইটার ক্রয় মূল্য কত ছিল? 50,000। অর্থাৎ 50,000 টাকা মূল্যের একটা যন্ত্র আমরা বিক্রি করেছি, বা একটা যন্ত্রপাতি আমরা বিক্রি করেছি। তাহলে দেখো তো, আর্থিক অবস্থার বিবরণী যা বলছে, সমন্বয় কি তাই বলছে নাকি পুরাই উল্টাপাল্টা বলতেছে? আচ্ছা, তো সমন্বয়ের কথা কি ফেলে দেওয়া যাবে? যাবে না। তার মানে সমন্বয় সঠিক। আমরা 50,000 টাকার একটা যন্ত্রপাতি বিক্রি করে দিচ্ছি, কিন্তু আমরা কি 50,000 পেয়েছি? নো, আমরা পেয়েছি কত? 55,000 টাকা। কত পেয়েছি? 55,000 টাকা। তাহলে বিনিয়োগ কার্যক্রম যখন তুমি লিখবা, বিনিয়োগ, এই বিনিয়োগ কার্যক্রমে আমরা ফার্স্টে কি লিখব? যন্ত্রপাতি বিক্রয়। ফার্স্টে কি লিখব? যন্ত্রপাতি বিক্রয়। কত টাকা? 55,000 টাকা। কারণ আমরা যন্ত্রপাতি বিক্রি করে কত টাকা পেয়েছি? 55,000 টাকা পেয়েছি, যেহেতু সমন্বয় বললো। সো বিনিয়োগ কার্যক্রমে যন্ত্রপাতি বিক্রয় 55,000 টাকা আমরা লিখলাম। ওকে, এখন আসো, আমি যে যন্ত্রপাতিটা বিক্রি করেছি তার ক্রয় মূল্য কত? 50,000। পুঞ্জীভূত অবচয় কত? 5,000। তাহলে দেখো, ক্রয় মূল্য 50,000, এখান থেকে মাইনাস করতে হবে কি? পুঞ্জীভূত অবচয় 5,000, হয় কত? এই 45,000 টাকাকে আমরা কি বলবো? বই মূল্য। কি বলবো? বই মূল্য। তাহলে আমরা যে যন্ত্রটা বিক্রি করেছি সেটার বই মূল্য কত? 45,000। বিক্রি করেছি কত টাকায়? 55,000 টাকায়। তাহলে কি হলো? মুনাফা। কি হলো? মুনাফা হলো। কয় টাকা মুনাফা হলো? এইটা কোথায় যাবে? পরিচালনে। কোথায় যাবে? কোনো ডাউট আছে? নো ডাউট নাই। কিন্তু খটকা তো এখানে লেগে আছে। আমাদের আর্থিক অবস্থার বিবরণীর সাথে সমন্বয় একদমই এলোমেলো কেমনে হইতে পারে?
আচ্ছা এবার আসো, খটকাটা আমি একটু ছুটাই। হ্যাঁ দেখো, আমাদের গত বছর ছিল কত? যন্ত্রপাতি ছিল কত? 1 লাখ। এইখান থেকে আমরা বিক্রি করে দিছি কত? 50,000। তাহলে এই বছর থাকার কথা কত? নো, গত বছর ছিল কত? 1 লাখ, তাই না? এই যে গত বছর যে 1 লাখ টাকার যন্ত্রপাতি ছিল, সেখান থেকেই তো আমরা বিক্রি করে দিছি কত টাকার যন্ত্রপাতি? দেখো আমরা 55,000 পেয়েছি। ভাই বারবার কেন বলো আমরা 55,000 টাকায় টাকার যন্ত্রপাতি বিক্রি করছি? এটা কেন বলো? আমরা কি 55,000 টাকার যন্ত্রপাতি বিক্রি করছি? না, আমরা যে যন্ত্রটা বিক্রি করেছি, বিক্রি করে আমরা 55,000 টাকা পেয়েছি। কিন্তু যন্ত্রটা কি আমাদের কাছে 55,000 টাকার? কত? 50,000 টাকার। আমরা যে যন্ত্রটা বিক্রি করেছি ওটার ক্রয় মূল্য আমাদের কাছে কত? 50,000। তাহলে আমাদের কাছ থেকে যে যন্ত্রটা চলে গেল সেটা কত টাকার যন্ত্র চলে গেল? 50,000 টাকার যন্ত্র চলে গেল। তাহলে 1 লাখ টাকা ছিল যন্ত্র, তাই না? এখান থেকে কমে গেল কত? তাহলে আমাদের থাকার কথা কত? আছে কত? তার মানে কি? তাহলে আমরা 1 লাখ টাকার যন্ত্র ক্রয় করেছি। বুঝছো কাহিনীটা? তাহলে আমরা ক্রয় করেছি কত টাকার যন্ত্র? 1 লাখ টাকার। প্যাচটা কিরকম? যদিও অনেক বড় প্যাচ মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি যেইভাবে চিন্তা করলে কিন্তু প্যাচ না। তাহলে আমার গত বছর যা ছিল সেখান থেকে আমি বিক্রয়টাকে কি করলাম? বাদ দিলাম। বাদ দিয়ে আমার হিসাব কি মিলতেছে? না, হিসাবে 50,000 থাকার কথা, বাট আছে কত? 1,50,000। তাই হিসাব অনুযায়ী যা থাকার কথা তার চেয়ে বেশি আছে। কত বেশি আছে? 1 লাখ বেশি আছে। তার মানে আমি নতুন করে আরও 1 লাখ টাকার যন্ত্রপাতি কিনেছি। এটা এখানে কোথাও বলে নাই। আর সমন্বয়ে সব কথা বলা কি বাধ্যতামূলক? না, কিছু কথা বুঝেও নিতে হবে, তাই না? হ্যাঁ, যারা উপন্যাস পড়ো তারা ভালোই জানো। ও উপন্যাস আজকে আসে নাই? আচ্ছা ওকে, আমরা কি বুঝতে পারছি কি ভাই আজকে তোমার মন মরা কেন? এই পড়াশোনা দেখলেই তোমার মাথা ব্যথা করে। তোমার মাথাটারে চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া দরকার, তাই না? বলো। কেন্দ্রে দিচ্ছে। আচ্ছা ওকে ওকে স্যার, আমি কি এটা বুঝাতে পারলাম? সবাই বুঝেছো? গুড। তাহলে এই ম্যাথটার মধ্যে দেখছো কি ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র লুকানো আছে। এই বেটা, আমি তো প্যাচ ছুটাই, আমি কি প্যাচ লাগাই নাকি? আচ্ছা, তো এইরকম ভয়ঙ্কর লেভেলের একটা প্যাচ এই ম্যাথের মধ্যে আছে। তাহলে এই প্যাচের অঙ্কটাকে আমি ফার্স্ট ডেতে করাইছি বলো? না, আমি আজকে পড়াচ্ছি। কেন? বিকজ তোমরা এখন খুবই ম্যাচিউরড। আই থিঙ্ক আমার সাথে তোমাদের এখন আর অত ডিফারেন্স নাই। আমিও যা জানি তোমরাও তাই জানো। আমি জানি আর এটাকে আত্মস্থ করছি, বাট তোমরা জানো বাট আত্মস্থ করো নাই, হয়তো এটাই প্রবলেম। তো চলো আমরা স্টার্ট করি। এই নগদ কি দুধ ভাত, এটা বাদ, এটা নিয়ে আমরা আলাপ করব না। আচ্ছা, মজুদ পণ্য দেখো গত বছর কত ছিল? সরি, গত বছর ছিল কত? এই যে এটা গত বছর, এটা এই বছর, এইভাবে। হ্যাঁ, তো গত বছর ছিল কত? 80। এই বছর কত? 85। তাহলে মজুদ পণ্য 5,000 কি বৃদ্ধি, 5,000 বৃদ্ধি পাইছে। প্রাপ্য হিসাব 85 ছিল, এখন কত? 45। তাহলে 40,000 হ্রাস পেয়েছে, রাইট? প্রাপ্য বিল 30 ছিল, এখন 90, 60,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তাই না? বলো। প্ল্যান্ট 2 লাখ ছিল, এখন 2 লাখই আছে। তার মানে প্ল্যান্টের কোনো চেঞ্জ নেই, কিনেও নেই বেচিও নেই, অর্থাৎ প্ল্যান্ট বাদ। প্ল্যান্ট আসবে? বলো। প্ল্যান্ট নিয়ে কোনো কিছু আসবে না। শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, সঞ্চয়পত্র। তো এই শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, সঞ্চয়পত্রে বিনিয়োগ মানে কি? বিনিয়োগ, তাই না? গত বছর কত ছিল? 50। এই বছর 2 লাখ। তার মানে বৃদ্ধি পেয়েছে, রাইট? আচ্ছা, বৃদ্ধি পেয়েছে কত? 1,50,000। মানে আমরা নতুন করে বিনিয়োগ করেছি, টাকা চলে গেছে। আসবাবপত্র দেখো তো, গত বছর কত ছিল? 1,50,000। এই বছর কত? 1 লাখ। তার মানে কি? হ্রাস। কত হ্রাস? 50,000 টাকা হ্রাস। তার মানে আমরা আসবাবপত্র বিক্রি করেছি। যন্ত্রপাতি গত বছর ছিল কত? 1 লাখ। এই বছর কত? 1,50,000। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে যন্ত্রপাতি কি করা হয়েছে? এখানে যন্ত্রপাতি কি হয়েছে? বৃদ্ধি পাইছে। কত বৃদ্ধি পাইছে? 50,000। কত বৃদ্ধি পাইছে?
50,000, কিন্তু পরে গিয়ে একটা ঝামেলা আছে, আমরা ওই ঝামেলাটা পরে মিটমাট করি, আপাতত আমরা এইভাবে রেখে দিই। হ্যাঁ, অবচয় সঞ্চিতি এটা কোথাও আসবে না। প্রদেয় হিসাব দেখো তো, 85 ছিল, এখন কত? 65, তাহলে কি হলো? হ্রাস পেল। কত হ্রাস পেল? 20,000 হ্রাস পেল। প্রদেয় নোট 1,50,000 ছিল, এখন 2 লাখ, বৃদ্ধি পেয়েছে। প্রদেয় নোট বৃদ্ধি, কত বৃদ্ধি? 50,000 বৃদ্ধি। তার মানে আমরা নতুন করে প্রদেয় নোট ইস্যু করেছি। বকেয়া খরচ 50,000 ছিল, এখন কত? 1 লাখ, তার মানে কি বকেয়া খরচ বৃদ্ধি পেয়েছে। কত? 50,000। প্রদেয় বন্ড 1 লাখ ছিল, 50,000 হয়েছে, তার মানে প্রদেয় বন্ড কি হ্রাস পেয়েছে। কত হ্রাস পেয়েছে? এই সবই 50,000 কেন? সাধারণ শেয়ার 2,95,000 ছিল, 4,15,000 হলো, তার মানে সাধারণ শেয়ার কি হয়েছে স্যার? বৃদ্ধি পেয়েছে, তাই না বলো? আচ্ছা, কত বৃদ্ধি পেয়েছে? 1,20,000। কত বৃদ্ধি পেয়েছে? 1,20,000। সংরক্ষিত আয় এটা আসবে না। ক্লিয়ার? বুঝতে পারলাম আমরা? আচ্ছা, এখানে তো না বোঝার কিছুই নেই। এবার আমরা একটু বলি, এই যে মজুদ পণ্য, এটা কোথায় যাবে? পরিচালনে। প্রাপ্য হিসাব পরিচালনে, প্রাপ্য বিল পরিচালনে, শেয়ার বন্ড বিনিয়োগে, আচ্ছা আসবাবপত্র বিনিয়োগে, যন্ত্রপাতি বিনিয়োগে, প্রদেয় হিসাব পরিচালনে, প্রদেয় নোট না, প্রদেয় নোট অর্থায়নে, প্রদেয় বিল, প্রদেয় হিসাব, প্রদেয় ব্যয়, এগুলো পরিচালন ঠিক আছে, বাট প্রদেয় নোটটা এক্সেপশনাল, ও অর্থায়নে যাবে। আচ্ছা, বকেয়া খরচ পরিচালনে, প্রদেয় বন্ড অর্থায়নে, সাধারণ শেয়ার অর্থায়নে। তাহলে কে কোথায় যাবে আমরা বুঝে ফেললাম। তো এইভাবে আমরা কিন্তু অ্যাট ফার্স্ট ম্যাথ করার আগে একটু ওয়ার্কিংস করে নিতে পারি, ম্যাথটাকে আমরা অ্যানালাইসিস করে নিতে পারি, ইজি হয় অনেক। আচ্ছা, অন্যান্য তথ্যাবলীগুলো আমরা একটু দেখি। এই অন্যান্য তথ্যাবলী পড়েই আমরা আবার এইগুলাতে একটু সংশোধন আনবো। ওকে, তো এখানে বললো 2021 সালে নিট মুনাফা 75,000 টাকা। তো নিট আয় বা নিট মুনাফা কোথায় যাবে? পরিচালনে। লভ্যাংশ প্রদান 30,000 টাকা, আমরা লভ্যাংশ প্রদান করেছি। স্যার আমরা কিন্তু জানি লভ্যাংশ কয়ভাবে প্রদান করা যায়, একটা নগদ লভ্যাংশ আর একটা শেয়ার লভ্যাংশ। তো এখানে কি বলছে আমি কিভাবে পরিশোধ করেছি? তো কিভাবে পরিশোধ করেছি যদি না বলে বুঝতে হবে এটা নগদ লভ্যাংশ। কি স্যার? কনফিউজড হয়ে যাবে, এটা নগদ লভ্যাংশ। অর্থাৎ শেয়ার লভ্যাংশ বললে শেয়ার লভ্যাংশ, আর না হলে কি স্যার? নগদ লভ্যাংশই বিবেচনা করতে হবে। সো এটা কোথায় যাবে? অর্থায়নে যাবে। প্রদেয় বন্ড 50,000 টাকা, যা শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধ করা হয়েছে। আচ্ছা, প্রদেয় বন্ড একটু খেয়াল করো, প্রদেয় বন্ড 50,000 টাকা, যা শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধ করা হয়েছে। এটাকে আমরা বলবো একটা বিশেষ অনগদ লেনদেন। কি বলবো? বিশেষ অনগদ লেনদেন। আমরা প্রদেয় বন্ড পরিশোধ করেছি। আমরা জানি প্রদেয় বন্ড ইস্যু করলে বা প্রদেয় বন্ড পরিশোধ করলে এটা অর্থায়নে আসে যদি সেটা নগদে হয়। কিসে হয়? আমরা জানি শেয়ার ইস্যু করলে সেটা অর্থায়নে আসে যদি সেটা কি হয়? নগদে হয়। তো মনে করো এটা হলো একটা বন্ড, প্রদেয় বন্ড, আর এটা কি? শেয়ার। তো আমি প্রদেয় বন্ড পরিশোধ করলাম, অর্থাৎ প্রদেয় বন্ড ফেরত নিয়ে নিলাম। বিনিময়ে কি টাকা দিছি না শেয়ার ইস্যু করছি? তাহলে শেয়ার ইস্যুর মাধ্যমে আমরা প্রদেয় বন্ড পরিশোধ করেছি। তার মানে আমাদের প্রদেয় বন্ড পরিশোধ হয়েছে, প্রদেয় বন্ড কমে গেছে, আর শেয়ার ইস্যুটা বেড়ে গেছে, বা ইস্যুকৃত শেয়ারের পরিমাণটা কি? বেড়ে গেছে। এখন ইস্যুকৃত শেয়ার দুইভাবে হয়, একটা হলো কি? একটা হলো শেয়ার ইস্যুর মাধ্যমে আমরা টাকা পাই, আর একটা হলো শেয়ার ইস্যুর মাধ্যমে আমরা টাকা পাই না, হয়তো বন্ড পরিশোধ হয় অথবা লভ্যাংশ প্রদান করা হয়, রাইট? তো ওই যে শেয়ার ইস্যু হয়েছে বাট টাকা পাই নাই, এটাই অনগদ, বিশেষ অনগদ লেনদেন। ওই যে বন্ড পরিশোধ করছে কিন্তু টাকা দেই নাই, টাকা যায় নাই, এটাই কি? বিশেষ অনগদ লেনদেন। তাহলে বন্ড পরিশোধ হলো 50,000 টাকা, এটা অর্থায়নে আসার কথা। আসার কথা নাকি আসার কথা না? আসার কথা, কিন্তু আমরা আনবো না। এই যে প্রদেয় বন্ড হ্রাস পাইছে কত? 50,000, এটা কোথায় আসার কথা? কিন্তু আমরা এটা অর্থায়নে আনবো না। কেন আনবো না বলো তো? কারণ প্রদেয় বন্ড হ্রাস পাইছে 50,000, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের কাছ থেকে কোনো টাকা যায় নাই। আমরা প্রদেয় বন্ডটা পরিশোধ করছি শেয়ার দেওয়ার মাধ্যমে, শেয়ার গেছে, টাকা যায় নাই। দ্যাটস ওয়াই আমরা প্রদেয় বন্ড হ্রাস 50,000 এটা অর্থায়নে আনবো না, বা অর্থায়ন থেকে বাদ দিব না। আবার আসো, প্রদেয় বন্ডটা পরিশোধ করছি কার মাধ্যমে? শেয়ার ইস্যুর মাধ্যমে। শেয়ার ইস্যু করলে কি?
অর্থায়নে যোগ আকারে হবে, অর্থাৎ শেয়ার ইস্যু করলে টাকা আসে। বাট প্রদেয় বন্ডের জন্য আমি যে শেয়ার ইস্যু করছি ওই শেয়ারগুলোর জন্য টাকা আসছে, আসে নাই। তাহলে এই যে শেয়ার বৃদ্ধি পাইছে অর্থাৎ শেয়ার ইস্যু করছে 1,20,000, 1,20,000 পুরোটাই কি এখন আমরা অর্থায়নে আনবো? বলো না, কারণ 1,20,000 টাকা আমরা পাইনি। 1,20,000-এর মধ্যে 50,000 শেয়ার দিতে হয়েছে কিসের জন্য? মানে 50,000 টাকা মূল্যের শেয়ার দিতে হয়েছে প্রদেয় বন্ড পরিশোধের জন্য, ওইটা তো আর আমি পাই নাই। তাহলে আমরা এখানে 1,20,000-এর জায়গায় কত ব্যবহার করব? 70,000। কত ব্যবহার করব? 70,000। বুঝতে পেরেছ? তাহলে প্রদেয় বন্ড পরিশোধ 50,000, এটাকে আমরা অর্থায়নে আনবই না। আর শেয়ার ইস্যু 1,20,000, এখান থেকে আমরা 50,000 বাদ দিচ্ছি। কেন? ওই যে প্রদেয় বিলের কারণে ওইটা কাটাকাটি হয়ে গেছে। বাকি 70,000 টাকা আমরা অর্থায়নে আনবো। বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, এই যে অবশিষ্ট শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করা হয়েছে, অর্থাৎ আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ জনগণের কাছে আমরা যদি প্রাইমারি মার্কেটে বিক্রি করি তাহলে ওইটার টাকা তো আমরা পাইছি, অর্থাৎ 70,000। তাহলে 1,20,000-এর মধ্যে 50,000 গেছে প্রদেয় বন্ড বাবদ, আর বাকি 70,000 আমরা জনগণের কাছে বিক্রি করে টাকা পাইছি। সো আমরা শেয়ার ইস্যু বাবদ কত টাকা দেখাবো? 70,000 টাকা দেখাবো। আচ্ছা, এরপরে কি বলছে বলো? 50,000 টাকা মূল্যের একটি আসবাবপত্র বিক্রয় করা হয়েছে। দ্যাটস গুড। আমরা 50,000 টাকা মূল্যের একটা আসবাবপত্র বিক্রি করেছি। এখন কথা হলো, আমরা 50,000 টাকার আসবাবপত্র যে বেচেছি কয় টাকায় বিক্রি করেছি বলছে? বলে নাই? প্রশ্নের মধ্যে বলে নাই, জাস্ট বলছে 50,000 টাকা মূল্যের একটি আসবাবপত্র বিক্রি করা হয়েছে। এটা তো আমরা এখানেও দেখলাম, আসবাবপত্র হ্রাস পেয়েছে 50,000, তার মানে আমরা বিক্রি করেছি। তো যখনই একটা স্থায়ী সম্পদ বিক্রয় হয় তখনই আমাদের কি যেন করতে হবে, যে এটা বিক্রি করে লাভ হইল নাকি ক্ষতি হইল সেটা বের করতে হবে। আর লাভ বা ক্ষতি আমরা কিভাবে বের করি বলো? লাভ বা ক্ষতি বের করার জন্য আমরা কি করব? বিক্রয় মূল্য কত সেটা জানবো, এবং যে সম্পদটা বিক্রি করেছি তার ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টাকে মাইনাস করব। করলে কি পাবো? বই মূল্য। দেন আমরা বই মূল্যের সাথে বিক্রয় মূল্যটাকে কম্পেয়ার করব। বই মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ, কম হলে ক্ষতি। এখন আসো, এই যে আসবাবপত্র সম্পর্কে কি বললো? 50,000 টাকা মূল্যের আসবাবপত্র বিক্রি করা হলো। 50,000 টাকা মূল্যের আসবাবপত্র বিক্রি করছে, তার মানে এই 50,000 টাকা কি? ক্রয় মূল্য। এই 50,000 টাকা কি স্যার? ক্রয় মূল্য। এখন বলো তো, এই 50,000 টাকা মূল্যের আসবাবপত্র বিক্রি করে কত পেয়েছি সেটা বলছে? তার মানে আমার বিক্রয় মূল্য কত সেটা বলে নাই। গুড। দ্বিতীয় কথা, এই যে 50,000 টাকা মূল্যের আসবাবপত্র বিক্রি করলাম, এটার বই মূল্য কত সেটা কি বলছে? না। আচ্ছা, বই মূল্য বলে নাই, না বলুক। পুঞ্জীভূত অবচয় কত সেটা কি বলছে? তাও বলে নাই। তাহলে বলো তো, আমি আসবাবপত্র বিক্রি করছি, ধরো আমি এই আসবাবপত্রটা বিক্রি করে দিচ্ছি, এটার মূল্য কত ছিল বা এটার ক্রয় মূল্য কত? 50,000। তো এই 50,000 টাকা ক্রয় মূল্যের একটা আসবাবপত্র আমি বেচে দিচ্ছি, কিন্তু এটা বেচে আমি পাইছি কত সেটা বলে নাই। এটার বই মূল্য কত তাও বলে নাই। এটার পুঞ্জীভূত অবচয় কত তাও বলে নাই, কিছুই বলে নেই। তাহলে বলো তো, এখন কি আমার পক্ষে সম্ভব এটার লাভ বা ক্ষতি বের করা? লাভ বা ক্ষতি বের করতে গেলে কি লাগে? বিক্রয় মূল্য লাগে, আর কি? বই মূল্য লাগে। তো বিক্রয় মূল্য দেয়া নাই, ধরে নিলাম 50,000। তো 50,000 টাকার আসবাবপত্র আমরা 50,000 টাকায় বেচেছি, যেহেতু বিক্রয় মূল্য দেয় নাই। সো ক্রয় মূল্যটা কি? বিক্রয় মূল্য ধরে নিলাম। ওকে, কিন্তু বই মূল্য কি বের করা সম্ভব? পুঞ্জীভূত অবচয় কি ধরে নেওয়া সম্ভব? না। তো যেহেতু বই মূল্য বের করা সম্ভব না, সেহেতু এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তাও বের করা সম্ভব না। বুঝছো? তারপরে আসবাবপত্র বিক্রি করে আমার লাভ হলো না ক্ষতি হলো, এটা আমরা কোনোভাবেই কি করতে পারবো না? নির্ণয় করতে পারবো না। তাই ধরেই নিলাম যে আসবাবপত্র বিক্রি করে আমরা 50,000 টাকায় পেয়েছি, এটার বই মূল্য 50,000 টাকায়, সো এখানে লাভও হয় নাই ক্ষতিও হয় নাই। বুঝতে পেরেছো? তাহলে আসবাবপত্র বিক্রয় 50,000 টাকা, এটা কোথায় যাবে? বিনিয়োগে যাবে। আর লাভ ক্ষতি যেহেতু বের করা সম্ভব না, সো লাভ ক্ষতি পরিচালনে যাবে না। এরপরে কি বললো? 50,000 টাকা মূল্যের একটি যন্ত্রপাতি যার পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ 5,000 টাকা, যা 55,000 টাকায় বিক্রি করা হয়েছে। আচ্ছা আসো, এখানে আমরা একটু কনফিউজড হয়ে গেলাম যে আমরা তো আর্থিক অবস্থার বিবরণীতে দেখতে পাচ্ছি যে যন্ত্রপাতি বৃদ্ধি পাইছে, অর্থাৎ আমরা যন্ত্রপাতি ক্রয় করেছি 50,000, আর নিচে সমন্বয়ে যন্ত্রপাতি ক্রয় 50,000 তো বলেই নাই, উল্টা আরও বলতেছে আমরা যন্ত্রপাতি বিক্রি করছি 50,000।
ওকে, আচ্ছা দ্যাটস গুড। যদি সমন্বয় বলেই থাকে যন্ত্রপাতি বিক্রয়, তাহলে ওরা সঠিক। সমন্বয়ের তথ্যগুলো মাস্ট বি কী হিসেবে ধরতে হবে? সঠিক। তাহলে আমরা যন্ত্রপাতি 50,000 টাকা মূল্যে যন্ত্রপাতি আমরা বেচেছি। কত টাকায় বিক্রি করেছি? 55,000 টাকায়। কত? 55,000 টাকায়। তাহলে এই যে 55,000 টাকা, এটা কোথায় যাবে? বিনিয়োগে। কোথায় যাবে? বিনিয়োগে। তাহলে আমরা যন্ত্রপাতি বিক্রি করে পেলাম কত? 55,000। এই বিক্রয় মূল্যটা কোথায় যাবে? বিনিয়োগে। আর বই মূল্য বের করা যাবে নাকি যাবে না? যাবে। ক্রয় মূল্য কত? আমি যে 55,000 টাকা পেলাম, কয় টাকা দামের যন্ত্রপাতি বিক্রি করে? 50,000 টাকা দামের। যার পুঞ্জীভূত অবচয় কত? 5,000। তাহলে 50,000 থেকে পুঞ্জীভূত অবচয় 5,000 বাদ দাও, কত হয়? 45। তাহলে 45,000 টাকার যন্ত্রপাতি যেটা বিক্রি করে আমি পেয়েছি কত? 55,000। তাহলে আমার এখানে লাভ হয়েছে না? মুনাফা হয়েছে। আচ্ছা, কত হয়েছে মুনাফা? মুনাফা হলো 10,000 টাকা। এই 10,000 টাকা আমরা কোথায় নেব? পরিচালনায় নেব। ওকে, এবার আমরা হিসাব মিলাই। আমরা যে যন্ত্রপাতিটা বিক্রি করলাম, এটার মূল্য কত ছিল? 50,000। তাহলে গত বছর আমাদের যন্ত্রপাতি ছিল কত? 1 লাখ। আমরা বেচে দিয়েছি যন্ত্রপাতি কত টাকার? 50,000 টাকার। তাহলে এই বছর থাকার কথা কত? বাট আছে কত? তার মানে আমরা বুঝলাম যে যন্ত্রপাতি বিক্রয় 50,000, আর এখানে আমি নতুন করে কিনেছি কত? 1 লাখ। কত? 1 লাখ। তাহলে যন্ত্রপাতি ক্রয় কত স্যার? 1 লাখ। ক্রয় 1 লাখ। ওকে, আচ্ছা এরপরে কি বললো? এই যে 2021 সালের জন্য যন্ত্রপাতির অবচয়ের পরিমাণ 15,000 টাকা। আচ্ছা, যন্ত্রপাতির অবচয় দিয়ে দিস। ওকে, এখানে কিন্তু আর কোনো অবচয় নাই, অবচয় দিয়ে দিস। আসবাবপত্রের কোনো অবচয় নাই। হ্যাঁ, বুঝতে পারছি আমরা। আচ্ছা, এখন এই ম্যাথটা সলভ করা যাবে নাকি যাবে না? আচ্ছা দেখো, এখানে গ কি বলছে? পরোক্ষ পদ্ধতিতে জার্নাল অ্যান্ড কোংয়ের পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। পরিচালন কার্যক্রম থেকে আমরা কি করব? নিট নগদ প্রবাহ নির্ণয় করব। চলো করে ফেলি। আচ্ছা, আমি দুঃখিত, এটা হবে খ আর এটা হবে গ। হ্যাঁ, ক। এখানে আমি রিকোয়ারমেন্টে একটু চেঞ্জ আনলাম। হ্যাঁ, তো আমরা খ করতেছি। পরিচালন কার্যক্রম থেকে আমাকে একটু হেল্প করবা প্লিজ। আচ্ছা, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয়। প্রবাহ নির্ণয়। ওকে স্যার, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয়। বিবরণ টাকা। আচ্ছা, আমরা এট ফার্স্ট কি লিখবো বলো তো স্যার? আমরা এট ফার্স্ট লিখবো নেট মুনাফা। আচ্ছা, নেট মুনাফা বা নেট আয় কত টাকা স্যার? 75,000 টাকা। ওকে, দেন আমরা কি লিখবো? নেট মুনাফাকে পরিচালন নগদে রূপান্তরের। আচ্ছা, রূপান্তরের সমন্বয় সমূহ। ওকে, তো পরিচালনায় কয়টা আসবে আমরা কি জানি স্যার? কয়টা আসবে দেখো তো? 1 2 3 4 5 6 7। কয়টা আইটেম আসবে? 7টা। ওকে, আমাকে একটু হেল্প করো। ফার্স্টে কে আসবে? একটু হেল্প করো প্লিজ। প্রশ্ন দেখে বলো। মজুদ পণ্য বৃদ্ধি বলো। জাস্ট মজুদ পণ্য বৃদ্ধি। হ্যাঁ, মজুদ পণ্য বৃদ্ধি 5,000 টাকা। প্রাপ্য হিসাব হ্রাস। এরপরে আসবে প্রাপ্য হিসাব হ্রাস। কত স্যার? হ্যাঁ, 40,000 টাকা প্রাপ্য হিসাব। আচ্ছা, এরপরে আসবে প্রাপ্য বিল বৃদ্ধি 60,000 টাকা। ওকে, তারপর প্রদেয় হিসাব হ্রাস 20,000 টাকা। তারপর
আচ্ছা এরপরে নেট আয় তো আমরা লিখেছি সবার উপরে, তারপরে কি আসবে? আচ্ছা এখানে কিন্তু আরেকটা আছে যে অবচয়ের পরিমাণ 15,000, এটাও তো পরিচালনায় আসবে। আচ্ছা অবচয়, কার অবচয়? যন্ত্রপাতির। আচ্ছা আমরা এখানে লিখি যন্ত্রপাতির অবচয় কত স্যার? 15,000 টাকা। আর কি আসবে? আর যন্ত্রপাতি বিক্রয়জনিত মুনাফা আসবে। যন্ত্রপাতি বিক্রয়জনিত মুনাফা কত স্যার? 10,000। আর কেউ আসবে আসার মতো? আচ্ছা 1 2 3 4 5 6 7, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8টা হয়। এই মুনাফা তো উপরে লিখছেন, ওটা আপনি গুনেন নাই। হয় নাই? 1 2 3 4 5 6 7ই তো হচ্ছে, তো মিসিং হলো কে? বকেয়া খরচ বৃদ্ধি 50,000। ওটা লিখো নাই, বলো নাই। আচ্ছা বকেয়া, দেখছো এই যে রাফ করে নেওয়ার সুবিধাটা কি? বকেয়া খরচ বৃদ্ধি, 50,000। ওকে বকেয়া খরচ বৃদ্ধি কত? 50,000। ওকে, তো আমরা এগুলো লিখলাম। এবার আসো আমরা ভালো মন্দ যাচাই করি। ভালো হলে বিয়োগ, মন্দ হলে যোগ। আচ্ছা তাহলে মজুদ পণ্য বৃদ্ধি মানে সম্পদ বৃদ্ধি, এটা ভালো, সো এটা কি হবে? মাইনাস। প্রাপ্য হিসাব হ্রাস মানে কি? সম্পদ হ্রাস, এটা খারাপ, সো প্লাস। প্রাপ্য বিল বৃদ্ধি মানে সম্পদ বৃদ্ধি, এটা ভালো, তাই মাইনাস। প্রদেয় হিসাব হ্রাস মানে কি? দায় হ্রাস, এটা ভালো, তাই মাইনাস। যন্ত্রপাতির অবচয়, এটা খারাপ, তাই প্লাস। যন্ত্রপাতি বিক্রয়জনিত মুনাফা, এটা ভালো, তাই মাইনাস। বকেয়া খরচ বৃদ্ধি, বকেয়া খরচ হলে দায়, দায় বৃদ্ধি পেলে কি? খারাপ, সো এটা প্লাস। ওকে, আচ্ছা এখন আমাকে কেউ একজন ক্যালকুলেটর দাও প্লিজ। 10,000। 10,000 শিওর। 5,000 মাইনাস 5,000 প্লাস 40,000 মাইনাস 60,000 মাইনাস 20,000 প্লাস 15,000 মাইনাস 10,000 প্লাস 50,000 ইকুয়াল 10,000। ওকে, 10,000 হচ্ছে। আচ্ছা তো আমরা এখানে লিখলাম কত স্যার? 10,000। এটা পজিটিভ আকারে 10,000, তাই না বলো? ওকে, তো 75,000-এর সাথে 10,000 যোগ করলে 85,000 ক্লোজ। এই 85,000-এর নাম কি হবে? পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রম হতে নেট নগদ, এটা কি বহিঃপ্রবাহ না আন্তঃপ্রবাহ? যেহেতু পজিটিভ, সো আন্তঃপ্রবাহ। ওকে, সহজ না? অনেক ইজি। এবার দেখো তোমাদের কাছে এটা অনেক ইজি বিকজ ইউ নো অল দ্য রুলস, তাই না? বাট যে এই নিয়মকানুনগুলো শিখে নেয়, অনেক স্টুপিড গাধা আছে, এরা মনে করে আমি স্যারের কাছে গেলে একটা ফু দিবে আর আমি সব পারবো। ইজ ইট পসিবল? নো। তাহলে এই নিয়মগুলো জেনে যারা এই যে ম্যাথটা সলভ করতে যাবে অনেক ইজি লাগবে, বাট নিয়মকানুন না জেনে তুমি, মানে এমন অনেক স্টুডেন্ট আছে যারা কি করে জানো, ফার্স্ট ডে নিয়ম শিখেছে ও নাই, সেকেন্ড ডেতে ম্যাথ করাইতেছি ও আসছে, আইসা মাথা চলবে বুঝি না, থার্ড ডেতে পুরো এলাকারে সরাই, স্যার যে কি ঘোড়ার ডিম বুঝায় আমি কিছুই বুঝি না। ওকে, তো এইরকম ইরেগুলার যারা, তারা হয়তো ব্লেম করতে পারবে টিচারদের নিয়ে, বাট এরা কিন্তু জীবনে ভালো রেজাল্ট করতে পারবে না। সো ভালো করার মন্ত্র একটাই, ওই যে আমরা বলি না, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। হও তুমি স্লো ম্যাটার করে না, যদি তুমি স্টেডি হও ইউ মাস্ট উইন দ্য রেস। ওকে, সো স্যার এটা লিখে ফেলো। আচ্ছা স্যার, ওকে এখন আমরা গ করব, প্লেস কথা না। আচ্ছা এখন আমরা গ করব। গতে কি বলা হলো? জার্নাল অ্যান্ড কোংয়ের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। তো নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হবে, আর নগদ যে হ্রাস পেলো বা বৃদ্ধি পেলো কেন, সেই কারণটা ব্যাখ্যা করতে হবে। তো আমরা নগদ প্রবাহ বিবরণী তৈরি করে সমাপনী নগদের পরিমাণ নির্ণয় করব, এবং এটা কেন বাড়লো বা কেন কমলো প্রারম্ভিকের তুলনায় সেটার কারণ এক্সপ্লেইন করব। ওকে, বেসিক্যালি এই ম্যাথটা না আমি ফাইন্যান্সের বই থেকে নিচ্ছি, এই কারণে এটার মানে রিকোয়ারমেন্টগুলো ফাইন্যান্সের মতো হয়ে গেছে, ক খ গ ঘ।
আর অ্যাকাউন্টিংয়ে তো আর ক খ গ ঘ নেই, অ্যাকাউন্টিংয়ে তো আবার কমেন্টও করতে বলে না। ওকে, তো ব্যাপার না সেম, মানে এটা হলো এক ঢিলে দুই পাখি মারা। যারা এই চ্যাপ্টারটা করবা ওর অ্যাকাউন্টিংয়েরও একটা চ্যাপ্টার কভার হয়ে গেল, ফাইন্যান্সেরও একটা চ্যাপ্টার কভার হয়ে গেল, তাই না? আচ্ছা, তো স্যার আমরা এখন গ করব। এটা হলো জাহানারা অ্যান্ড কোম, জাহানারা অ্যান্ড কোম এর নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী, তাই না? 31 ডিসেম্বর 2021, 31 ডিসেম্বর 2021 ইং সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য। আচ্ছা, বিবরণ টাকা টাকা। ওকে, আচ্ছা, তো আমরা স্টার্ট করব এক পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ দিয়ে, এবং এটা আমরা জানি, তাই না? আমরা ক্ষতে করেছি পরিচালন কার্যক্রম হতে নেট নগদ আন্তঃপ্রবাহ, পরিচালন কার্যক্রম হতে নেট নগদ আন্তঃপ্রবাহ কত পেয়েছিলাম যেন স্যার? 85,000 পেয়েছিলাম। সো আমরা এটা 85,000 লিখে দিলাম। এখানে লিখতে পারো খ হতে প্রাপ্ত, না লিখলেও কিছু যায় আসে না। আচ্ছা, এবার আসো আমরা দুই করব। দুই হলো কি স্যার? বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, তাই না? আচ্ছা, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ সমূহ। ওকে, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ সমূহ। তো স্যার বিনিয়োগ কার্যক্রমে কয়টা যাচ্ছে? 1 2 3 4, কয়টা যাচ্ছে? 4টা। এই যে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, সঞ্চয়পত্রে বিনিয়োগ যদি বৃদ্ধি পায়, তার মানে আমরা নতুন করে বিনিয়োগ করেছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এই শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, সঞ্চয়পত্রের বিনিয়োগকে আমরা কি বলবো? বাজারযোগ্য সিকিউরিটিজ ক্রয়। কি বলবো? হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখলাম বাজারযোগ্য সিকিউরিটিজ ক্রয়। কত টাকা? 1,50,000 টাকা। ওকে, আসবাবপত্র হ্রাস মানে কি? আসবাবপত্র বিক্রয় কত? 50,000। এটাকে ক্রস চেক করার কোনো ওয়ে আছে বলো? যে আসবাবপত্র বিক্রয় 50,000, এটাকে কি আমরা ক্রস চেক করতে পারবো? এটাকে ক্রস চেক করার মতো কোনো ওয়ে আছে? না, যেহেতু ওয়ে নাই, সো আমরা 50,000ই লিখবো। বাট ক্রস চেক করা পসিবল হলে তখন কিন্তু আর আমরা ক্রস চেক না করে লিখবো না। আচ্ছা, এরপরে কি বললো? যন্ত্রপাতি। এখানে যন্ত্রপাতি ক্রয় কত? 1 লাখ। কেন 1 লাখ? এটা কিন্তু আমরা সবাই জানি যে গত বছর 1 লাখ ছিল, 50,000 বেচে দিছি, হওয়ার কথা 50, বাট 50 না হয়ে আছে কত? 1,50,000। তার মানে যা হওয়ার কথা তার চেয়ে বেশি আছে। তো বেশি তার এমনি এমনি নাই, আমি কিনেছি দেখেই বেশি আছে। তো যন্ত্রপাতি ক্রয়। আচ্ছা, যন্ত্রপাতি ক্রয় কত স্যার? 1 লাখ। ওকে, এরপরে আর এখানে নাই, সমন্বয়ে কি আছে? যন্ত্রপাতি বিক্রয় কত? যন্ত্রপাতি বিক্রয় কত আছে? 55,000। হলো? আর কিছু? নো। আচ্ছা, এখন এগুলোর মধ্যে কে যোগ কে বিয়োগ? তো আমরা যদি সিকিউরিটিজ ক্রয় করি, টাকা চলে যাবে, বিয়োগ। আসবাবপত্র বিক্রি করছি, টাকা আসবে, যোগ। যন্ত্রপাতি ক্রয় করেছি, টাকা চলে গেছে, বিয়োগ। যন্ত্রপাতি বিক্রি করেছি, টাকা আসছে, যোগ। এবার এগুলোকে যোগ বিয়োগ করলে কত হয়? মাইনাস 1,50,000 প্লাস 50,000 মাইনাস 1 লাখ প্লাস 55,000, তাহলে মাইনাস 1,45,000। 1,45,000 এটা কি আকারে আছে? মাইনাস। তাহলে বলো তো বিনিয়োগ কার্যক্রম থেকে আমরা কি টাকা পেলাম না গেল? গেল। তাহলে এটার নাম হবে বিনিয়োগ কার্যক্রম হতে নেট নগদ বহিঃপ্রবাহ। গুড। বিনিয়োগ
কার্যক্রম হতে নিট নগদ বহিঃপ্রবাহ। দেখ পারলে অনেক ভালো লাগে না? এই যে তোদের মধ্যে কত প্রাণচঞ্চলতা দেখাচ্ছে, তাই না? মজা লাগতেছে, অনেক টেস্টি আমি নাটটা। আচ্ছা এবার 3 আমরা কি করবো বল? আচ্ছা অর্থায়ন কার্যক্রম হতে নগদ, থাপ্পড় লাগাবো কিন্তু, দেখ তাড়াতাড়ি। নগদ প্রবাহ সমূহ, কথা বলবি না। ওকে, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ সমূহ। আচ্ছা স্যার বলো অর্থায়ন কার্যক্রম মানে কয়টা আছে? 1 2 3। প্রথমটা কি? প্রদেয় নোট বৃদ্ধি। তো প্রদেয় নোট কখন বাড়ে? যদি আমরা ইস্যু করি নতুন করে, তাই না? যে প্রদেয় নোটের মাধ্যমে অর্থায়ন করা হলে আমরা প্রদেয় নোট ইস্যু করা হলো বলি, রাইট? তো প্রদেয় নোট বৃদ্ধি মানে প্রদেয় নোট ইস্যু। আমরা এখানে লিখতে পারি প্রদেয় নোট ইস্যু। আচ্ছা প্রদেয় নোট ইস্যু কত? 50,000। অ্যান্ড দেন সাধারণ শেয়ার বৃদ্ধি পেয়েছে, যদিও 1,20,000 বৃদ্ধি পেয়েছিল, বাট আমরা এখানে ওই 50,000 যেটা দিয়ে বন্ড পরিশোধ করছি সেটাকে কাউন্ট করব না, আমরা কাউন্ট করব কত? 70,000। তো সাধারণ শেয়ার বৃদ্ধি মানে সাধারণ শেয়ার ইস্যু। সাধারণ শেয়ার ইস্যু কত স্যার? 70,000। অ্যান্ড দেন লভ্যাংশ প্রদান, তাই না? হ্যাঁ লভ্যাংশ প্রদান। আচ্ছা স্যার বলো লভ্যাংশ প্রদান কত? 30,000। ওকে, আর কিছু না। এবার তোমরাই বলো প্রদেয় নোট যদি আমরা ইস্যু করি টাকা যাবে না আসবে? সো প্লাস সাধারণ শেয়ার ইস্যু করলে টাকা যাবে না আসবে? এখানে ইস্যু মানে বিক্রয় করা, হ্যাঁ আসবে। আর লভ্যাংশ প্রদান করলে টাকা যাবে। ওকে, তাহলে কত হয়? টোটাল 90,000 হয়, তাই না? বলো 1,20,000 থেকে আমি যদি 30 বাদ দিই 90,000। এটা কি পজিটিভ না নেগেটিভ? বহিঃপ্রবাহ নাকি আন্তঃপ্রবাহ? আন্তঃপ্রবাহ। তাহলে অর্থায়ন কার্যক্রম থেকে আমাদের আন্তঃপ্রবাহ হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি অর্থায়ন কার্যক্রম হতে নেট নগদ আন্তঃপ্রবাহ। অর্থায়ন কার্যক্রম হতে নেট নগদ আন্তঃপ্রবাহ কত টাকা? 90,000 টাকা। ওকে, তাহলে এখন তোমরাই বলো তো স্যার পরিচালন থেকে কি হলো? আন্তঃপ্রবাহ। বিনিয়োগ থেকে বহিঃপ্রবাহ। আর অর্থায়ন থেকে আন্তঃপ্রবাহ। তো এখন আমরা এগুলাকে যোগ বিয়োগ করব। কত? 30। ওকে, তাহলে এইটা যোগ হবে, এটা বিয়োগ হবে, এটা যোগ হবে, তাহলে কত? 30,000। এটা কি পজিটিভ না নেগেটিভ? বহিঃপ্রবাহ না আন্তঃপ্রবাহ? এটার নাম নেট নগদ বৃদ্ধি। কি বলতে হবে? গুড, নেট নগদ বৃদ্ধি। ওকে স্যার প্লিজ কথা না, নেট নগদ বৃদ্ধি। এটার সাথে আমরা প্লাস করব কি? প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, রাইট? প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত তার মানে গত বছরের নগদটাকে। তো গত বছর বলতে 20 সাল। 20 সালে নগদ কত ছিল? 60,000। তাহলে এখানে আমরা লিখলাম 60,000। ওকে, যোগ করলে কত হয়? 90,000 ক্লোজ। এই যে 90,000 এটার নাম কি? সমাপনী নগদ উদ্বৃত্ত। তো সমাপনী নগদ উদ্বৃত্ত আমাদের এই বছরের নগদ উদ্বৃত্তের সাথে মিলেছে, তার মানে ম্যাথটা হয়েছে। ওকে, এখন বলো ভাল লাগতেছে না? গুড। আচ্ছা 1 মিনিট, আরে ভাই আমার ভিডিও, আরে আমার তো সেলিব্রিটি মনে হইতেছে। আরে আচ্ছা পরে ছবি তুলনা রে ভাই, আমি শেষ করে রাই, শেষ করে। আচ্ছা আরেকটু বাকি আছে। হ্যাঁ শেষ, বাট এখানে তো নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে বললো, আমরা করলাম। তো কারণ ব্যাখ্যা করতে বললো, ধরো তোমাদের যাদের ফাইন্যান্স আছে তো তাদেরকে বললো এই যে নগদ প্রারম্ভিকের তুলনায় সমাপনী বৃদ্ধি পেল, কেন বৃদ্ধি পেল কারণ ব্যাখ্যা করো। তো এটার কারণ ব্যাখ্যা অনেক ইজি না। প্রথম কারণ হলো কি, এই বছর মানে আমরা যে বছরের নগদ প্রবাহ বিবরণী করেছি চলতি বছরে নেট নগদ বৃদ্ধি পেয়েছে কত? 30,000 টাকা।
সে কারণে প্রারম্ভিক নগদের তুলনায় সমাপনী নগদ 30,000 টাকা বেশি বা বৃদ্ধি পেয়েছে। ওকে, এটা তো বললাম। দেন আরেকটু কারণ ব্যাখ্যা করা যেতে পারে। 30,000 টাকা নিট নগদ বৃদ্ধি পাওয়ার মূল কারণ হলো পরিচালন কার্যক্রম হতে এবং অর্থায়ন কার্যক্রম হতে যে পরিমাণ নগদ আন্তঃপ্রবাহ হয়েছে তার তুলনায় বিনিয়োগ কার্যক্রমে তুলনামূলক কম বহিঃপ্রবাহ হয়েছে, ফলে 30,000 টাকা নিট নগদ বৃদ্ধি পেয়েছে, যার ফলে প্রারম্ভিক নগদের তুলনায় সমাপনী নগদের উদ্বৃত্তটা বৃদ্ধি পেয়েছে। ওকে, এভাবে কারণ ব্যাখ্যা করা যাবে না? গুড। আচ্ছা, তাহলে আমরা পারফেক্টলি শেষ করলাম। এখন এই অধ্যায়ের উপর আর কোনো ম্যাথ করার দরকার আছে? নাই, তাহলে একটা টেস্ট হবে। হ্যাঁ।